আজকের আলোচনা শুরু করা যাক ব্র্যান্ডন নাঙ্কিভেলের লেখা সাকসেস হ্যাবিটস অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রিন্সিপলস বইটা নিয়ে। বেশ ছোট একটা বই, তাই না? হ্যাঁ, খুবই ছোট। শিরোনামেই বোঝা যাচ্ছে বিষয়বস্তু। 10টি দৈনন্দিন অভ্যাস যা আপনার দিনটিকে সফল করে তুলবে। মানে ওই প্রোডাক্টিভিটি বা সেলফ হেল্প ঘরানার বই যেমন হয় আর কি। হ্যাঁ, তবে এর বিশেষত্ব হল এর সংক্ষিপ্ততা আর সরলতা। লেখক মূলত সফল মানুষদের কিছু সাধারণ কিন্তু নিয়মিত অভ্যাস আর সেগুলো গড়ে তোলার কিছু কৌশল তুলে ধরেছেন। বেশ সোজাসাপটা। একদম। আর আমরা আজ শুধু বইটা নিয়ে কথা বলবো না, বরং এর ভেতরের আইডিয়াগুলো একজন নির্দিষ্ট শ্রোতার জন্য কতটা কাজের হতে পারে সেটাই একটু গভীরে গিয়ে দেখব। আচ্ছা। আমাদের শ্রোতা ধরুন একজন সহকারী অধ্যাপক, ইন্টিরিয়র ডিজাইন নিয়ে কাজ করেন, অভিজ্ঞতা আছে, পরিবারও আছে, আবার স্বপ্ন দেখছেন পেশাগত উন্নতি হবে, বিদেশে যাবেন পড়াশোনা বা কাজের জন্য। বেশ একটা জটিল জীবনযাত্রা। বেশ চ্যালেঞ্জিং। তো দেখা যাক এই বইটা তার জন্য কোনো দিশা দিতে পারে কিনা। বইটার বঠরকও খুব সহজ। প্রথম অংশে 10টা অভ্যাস, সাথে একটা বোনাসও আছে মনে হয়। আর দ্বিতীয় অংশে সেগুলো বাস্তবায়নে 10টা নীতি। তো অভ্যাসগুলো দিয়ে শুরু করি। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এই 10টা অভ্যাসের মধ্যে কয়েকটা তো খুবই পরিচিত লাগছে। যেমন ধরুন প্রথমটা, সকালে বিছানা গোছানো। এটা কি সত্যি সাফল্যর কিছু? দেখুন, লেখক এখানে মনস্তাত্ত্বিক দিকটার উপর জোর দিয়েছেন। দিনের শুরুতেই একটা ছোট কাজ শেষ করার অনুভূতি, একটা ছোট জয় পাওয়ার মতো আর কি। এটা নাকি পুরো দিনের মানসিকতাটাই অন্যরকম করে দেয়। ও আচ্ছা। একটা নিয়ন্ত্রণের অনুভূতি আসে। এটা হয়তো সাফল্যের সরাসরি মাপকাঠি না, কিন্তু সাফল্যের পথে এগোতে গেলে যে মানসিক জোর লাগে সেটা জোগাতে পারে। বুঝলাম। ছোট শুরু, কিন্তু প্রভাবটা হয়তো বড়। আচ্ছা, এরপর আছে সচল থাকা, জলপান করা, সকালের রোদ গায়ে লাগানো। এগুলো তো সাধারণ স্বাস্থ্য টিপস, তাই না? হ্যাঁ, তবে বইটাতে এর গুরুত্ব অন্যভাবে বলা হয়েছে। শারীরিক সুস্থতার সাথে মানসিক ফিটনেসের ব্রেনের কাজের যে সরাসরি যোগ আছে সেটা তুলে ধরা হয়েছে। যেমন জল কম খেলে ডিহাইড্রেশনে মস্তিষ্কের কাজ করার ক্ষমতা নাকি প্রায় 30% পর্যন্ত কমে যেতে পারে। বলেন কি 30%? এটা তো বিশাল ব্যাপার। হ্যাঁ, আমাদের শ্রোতার মতো যাদের ধরুন গবেষণা বা ডিজাইন সৃজনশীল কাজের জন্য মাথা পরিষ্কার রাখা দরকার, তাদের জন্য তো এটা খুব জরুরি তথ্য। আর সকালের রোদ, ওটা ভিটামিন ডি, মুড ভালো রাখা, এগুলোর জন্য দরকারি। 30% শুনে একটু অবাকই হলাম। আচ্ছা, এর পরের অভ্যাসটা হলো পড়া। প্রতিদিন অন্তত 20 মিনিট। এটা কি শুধু জ্ঞান বাড়ানোর জন্য, নাকি এর অন্য কোনো দিক আছে? দুটোই হতে পারে। হয়তো শুধু কৌতূহল মেটানোর জন্য কিছু পড়লেন, আবার নিজের কাজের সাথে সম্পর্কিত পেশাগত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায় এমন কিছুও পড়া যেতে পারে। যেমন আমাদের শ্রোতা হয়তো ইন্টিরিয়র ডিজাইনের নতুন কোনো ধারা নিয়ে পড়লেন, বা বিদেশে গবেষণার সুযোগ নিয়ে খোঁজ নিলেন। মূল ফোকাসটা হলো শেখার অভ্যাসটা চালু রাখা। আচ্ছা, এর পরের দুটো অভ্যাস, এগুলো আমার কাছে বেশ কাজের মনে হচ্ছে। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি কাজ, ওই যে MITs, ওগুলো ঠিক করা, আর দিনের কাজের একটা সময়সূচি বানানো। এত ব্যস্ততার মধ্যে এগুলো কি সম্ভব? এখানেই তো এর আসল মজাটা। MITs ঠিক করলে হয় কি, হাজারটা কাজের চাপে সবচেয়ে জরুরি কাজগুলোর হারিয়ে যায় না। প্রায়োরিটি ঠিক রাখা। ঠিক। আর সময়সূচি কিন্তু ওই ঘন্টার পর ঘন্টা ধরে বাধা রুটিন নয়, বরং কাজের একটা কাঠামো তৈরি করা। এটা বুঝলেন, এলোমেলো ভাব কমাতে খুব সাহায্য করে, বিশেষ করে যখন শিক্ষকতা, গবেষণা, ডিজাইন প্রজেক্ট এত কিছু একসাথে সামলাতে হয়। ওই কেওটিসিটি বা খাওটিসিটি কমানোর একটা চেষ্টা আর কি। হ্যাঁ। এরপর আছে পোমোডোরো টেকনিক ব্যবহার করা। এটা তো এখন অনেকেই ব্যবহার করে। হ্যাঁ, বেশ জনপ্রিয়। ওই যে 25 মিনিট মন দিয়ে কাজ, তারপর 5 মিনিট ব্রেক, এই চক্রটা মনোযোগ ধরে রাখতে খুব সাহায্য করে। লম্বা সময় ধরে একনাগাড়ে কাজ করার চেয়ে এটা অনেকের জন্য বেশি কাজের, বিশেষ করে ধরুন লেখার কাজ বা ডিজাইন করার মতো গভীর মনোযোগের কাজের জন্য। আচ্ছা, সপ্তম অভ্যাসটা হলো মানুষের সাথে সংযোগ স্থাপন করা। এটা কি শুধুই নেটওয়ার্কিং? অনেকটা তাই, তবে শুধু কাজের সম্পর্কের বাইরেও হতে পারে। লেখক জোর দিয়েছেন এমন মানুষদের সাথে যোগাযোগ রাখতে যারা আপনার চেয়ে জ্ঞানী বা আপনার লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছেন। মেন্টরশিপের আইডিয়াটাও এখানে আছে। আমাদের শ্রোতার যে বিদেশে যাওয়ার লক্ষ্য, সেটার জন্য তো এটা খুব দরকারি হতে পারে। তা ঠিক। অষ্টম অভ্যাস, পরিষ্কারভাবে কথা বলা।
এটার মানে কি শুধু ভালো প্রেজেন্টেশন দেওয়া? আমার মনে হয় তার চেয়ে একটু বেশি। পরিষ্কারভাবে কথা বলতে গেলে তো আগে পরিষ্কারভাবে চিন্তা করতে হয়, তাই না? হ্যাঁ, তা তো বটেই। এটা নিজের আইডিয়াগুলো গুছিয়ে নেওয়া এবং অন্যের কাছে ঠিকভাবে পৌঁছে দেওয়ার দক্ষতা। একজন শিক্ষকের জন্য তো এটা অপরিহার্য। নবমটা একটু অন্যরকম লাগছে। সাফল্যের জন্য পোশাক পরা। এটা কি একটু সেকেলে ধারণা হয়ে গেল না, বিশেষ করে একাডেমিক জগতে? হ্যাঁ, এই পয়েন্টটা নিয়ে ঠিক কিছু বিতর্ক আছে। আমরা এটা নিয়ে পরে আরেকটু বলতে পারি। তবে লেখকের যুক্তি হল আপনার বাহ্যিক এমফ্যাসিস, মানে আপনি কেমন পোশাক পরছেন, সেটা আপনার আত্মবিশ্বাস আর অন্যেরা আপনাকে কিভাবে দেখছে তার উপর প্রভাব ফেলে। বইয়ের একটা কোট আছে যে ভালো পোশাক পরা নাকি জীবনে বিশাল পার্থক্য তৈরি করতে পারে। যদিও এটা হয়তো সব পরিবেশে বা সব সংস্কৃতির জন্য সমানভাবে সত্যি না। এটা নিয়ে ভাবার বিষয়। আর শেষ ১০ নম্বর অভ্যাস, দায়বদ্ধ থাকা। এটার মানে কি দাঁড়ায়? মানে হলো নিজের লক্ষ্যের প্রতি বা যে অভ্যাসটা করছেন সেটার প্রতি একটা কমিটমেন্ট থাকা, এবং সেটা যেন থাকে তার জন্য কোনো ব্যবস্থা রাখা। যেমন ধরুন, কোনো সহকর্মীর সাথে নিজের প্ল্যানটা শেয়ার করা, বা কোনো অ্যাপে ট্র্যাক রাখা, বা মেন্টরের কাছে রিপোর্ট করা। এটা নিজেকে ফাঁকি দেওয়ার প্রবণতা কমাতে সাহায্য করে। ও আচ্ছা, আর একটা বোনাস অভ্যাসও আছে বললেন। হ্যাঁ, খুব মজার। সেটা হলো হাসা। সবচেয়ে সহজ, একদম ফ্রি, কিন্তু এর পজিটিভ প্রভাব নাকি অনেক। নিজেরও ভালো লাগে, চারপাশের পরিবেশটাও ভালো রাখে, মানসিক চাপও কমে। দেখুন, এই সবগুলো অভ্যাসই কিন্তু বেশ সরল, তাই না? হ্যাঁ, খুবই সরল। কিন্তু হয়তো এই সরলতাই এর শক্তি। সরল হলেও এগুলো কি আমাদের ওই নির্দিষ্ট শ্রোতার জন্য সত্যি যথেষ্ট কার্যকর হবে? একজন সহকারী অধ্যাপক, ডিজাইনার, পরিবারের দায়িত্ব আছে, বিদেশে যাওয়ার এত বড় স্বপ্ন, এত কিছুর মাঝে এই সরল অভ্যাসগুলো কি তাকে সাহায্য করতে পারবে? যেমন ধরুন MITs ঠিক করা বা ওই সংযোগ স্থাপন করা। অবশ্যই প্রাসঙ্গিক হতে পারে। তবে হ্যাঁ, কিছুটা হয়তো মানিয়ে নিতে হবে। যেমন ধরুন, MITs তাকে প্রতিদিনের অজস্র কাজের ভিড়ে সবচেয়ে জরুরি যে গবেষণার কাজটা বা লেকচারের প্রস্তুতি, সেটায় ফোকাস করতে সাহায্য করতে পারে। ঠিক। আর সংযোগ স্থাপন, ওটা তো তার আন্তর্জাতিক লক্ষ্যের জন্য একেবারে অপরিহার্য। হতে পারে সেটা কোনো ইন্টারন্যাশনাল কনফারেন্সে যাওয়া বা বিদেশি কোনো প্রফেসরের সাথে ইমেলে যোগাযোগ করা। তবে হ্যাঁ, এই অভ্যাসগুলোকে তার ওই জটিল জীবনের সাথে খাপ খাওয়াতে হবে। শুধু লিস্ট ফলো করলেই তো হবে না। ঠিক এখানেই তাহলে বইয়ের দ্বিতীয় অংশটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তাই না? অভ্যাসগুলো শুধু জানলেই তো হয় না, সেগুলো তৈরি করা আর ধরে রাখা, সেটাই তো আসল চ্যালেঞ্জ। একদম সেখানে তো 10টা নীতির কথা বলা হয়েছে। ঠিক তাই। এই নীতিগুলো হলো অভ্যাস তৈরির গাইডলাইনের মতো। প্রথম নীতিটাই যেমন ধরুন, বেশ ভাবায়, একটা অভ্যাস স্থায়ী হতে নাকি গড়ে ৬৬ দিন সময় লাগে। ৬৬ দিন? সত্যি বলতে কি, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, প্রথম সপ্তাহটা পার করাটাই তো বিরাট ব্যাপার হয়ে দাঁড়ায়। ঠিক বলেছেন। এই বই কি ওই প্রথম বাধাটা পেরোনোর কোনো টিপস দেয়? সরাসরি হয়তো সেভাবে না, কিন্তু অন্য নীতিগুলো এখানে কাজে লাগতে পারে। যেমন দ্বিতীয় নীতিটা, একেবারে শুধু একটা অভ্যাস তৈরির ওপর জোর দেয়া। অনেকে কি করে, প্রথমেই ৫-৬টা নতুন অভ্যাস শুরু করতে চায়। হ্যাঁ হ্যাঁ, আমি এমন চেষ্টা করেছি। সেটা প্রায় অসম্ভব হয়ে যায়। একটাতে ফোকাস করলে সফল হওয়ার চান্স বাড়ে। আর তৃতীয় নীতি, কেস IS, মানে কিপ ইট সিম্পল স্টুপিড। অভ্যাসটাকে সহজ রাখা, এটা কিভাবে কাজ করে? ধরুন, কেউ ব্যায়াম শুরু করতে চায়। প্রথমেই জিমে গিয়ে ১ ঘন্টা কঠিন ব্যায়ামের লক্ষ্য না নিয়ে হয়তো শুধু ১০ মিনিট হাঁটা দিয়ে শুরু করল। সহজ শুরু করলে সেটা চালিয়ে যাওয়াটাও সহজ হয়, পরে তো ধীরে ধীরে বাড়ানোই যায়। যুক্তিসঙ্গত। চতুর্থ নীতি হল অভ্যাসটার পেছনের কেন বা ওয়াই খুঁজে বের করা। এটা কতটা জরুরি? খুব জরুরি। কারণটা জানা থাকলে ভেতরের মোটিভেশনটা স্ট্রং হয়। যেমন আমাদের শ্রোতা কেন নিয়মিত গবেষণা করতে চান? কারণ তিনি হয়তো বিদেশে PhD করতে চান বা নিজের ফিল্ডে কন্ট্রিবিউট করতে চান। এই কেনটা জানা থাকলে মানে কঠিন সময়ও লেগে থাকাটা সহজ হয়। এরপর আছে অভ্যাস চর্চার স্থান ও সময় একই রাখা। এটা কি রুটিন তৈরির জন্য? হ্যাঁ, অনেকটা তাই। একই সময়ে একই জায়গায় কোনো কাজ রেগুলার করলে সেটা অভ্যাসে পরিণত হতে সুবিধা হয়। যেমন রোজ সকালে পড়ার জন্য একটা নির্দিষ্ট চেয়ার ঠিক করে নেওয়া। ষষ্ঠ নীতি আবারও সেই দায়বদ্ধতার কথা বলছে।
তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। লেখক এটাকে খুব গুরুত্ব দিয়েছেন, হ্যাঁ, কারণ আমরা নিজেদেরকে খুব সহজেই নানা অজুহাত দিয়ে ফেলি, কিন্তু অন্য কারোর কাছে বা কোনো সিস্টেমের কাছে যখন দায়বদ্ধ থাকি তখন ফাঁকি দেওয়াটা কঠিন হয়ে যায়। সপ্তম নীতিটা আমার খুব বাস্তবসম্মত লেগেছে। টানা 2 দিন কোনো অভ্যাস বাদ না দেওয়া। একদিন মিস হতেই পারে, কিন্তু হাল ছেড়ে না দেওয়া। ঠিক, একদিন বাদ পড়লে পরের দিন আবার ট্র্যাকে ফেরাটা জরুরি। পরপর 2 দিন বাদ দিলে অভ্যাসটা ভেঙে যাওয়ার রিস্ক অনেক বেড়ে যায়। অষ্টম নীতি হল সম্ভব হলে সকালে অভ্যাসগুলো করা। দিনের শুরুতে এনার্জি বেশি থাকে, অন্য কাজের চাপ কম থাকে। যদিও এটা সবার জন্য হয়তো সম্ভব না, বিশেষ করে যাদের পারিবারিক দায়িত্ব আছে। নবম নীতিটা একটু সাইকোলজিক্যাল কষ্ট ও আনন্দের নীতি ব্যবহার করা। এটা কি রিওয়ার্ড আর পানিশমেন্টের মতো? ঠিক পানিশমেন্ট নয়, তবে অভ্যাসটা করলে নিজেকে ছোট কোনো রিওয়ার্ড দেওয়া, আনন্দ, আর না করলে কি সুযোগ হাতছাড়া হলো বা কি ছোটখাটো অসুবিধা হলো সেটা ভাবা, কষ্ট। এটা বিহেভিয়ার চেঞ্জে হেল্প করে। আর দশম নীতি হল লিখে রাখা, জার্নালিং বা ট্র্যাকিং। নিজের উন্নতিটা দেখতে পেলে মোটিভেশন বাড়ে। এই নীতিগুলো শোনার পর মনে হচ্ছে অভ্যাসগুলো কি তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো এই প্রক্রিয়াটা বোঝা এবং ফলো করা। কারণ ভালো অভ্যাসের কথা তো আমরা অনেকেই জানি, তাই না? কিন্তু ধরে রাখতে পারি কজন? একদম, বিশেষ করে আমাদের শ্রোতার মতো যাদের জীবন নানা রোলে ভাগ করা, শিক্ষক, ডিজাইনার, গবেষক, পরিবারের সদস্য, আবার বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই বাস্তবায়নের কৌশলগুলো হয়তো অভ্যাসের লিস্টের চেয়েও বেশি কাজের। এগুলো একটা কাঠামো দেয় যেটার ওপর ভর করে নিজের মতো করে এগোনো যায়। তাহলে এবার বইটার একটা ওভারঅল মূল্যায়ন করা যাক। এর শক্তি বা ভালো দিকগুলো কি মনে হয়েছে আপনার? তত্ত্ব বা রিসার্চের কচকচানি নেই, সহজ ভাষায় লেখা, চট করে পড়ে ফেলা যায়। যারা অভ্যাস গঠন নিয়ে একদম নতুন, তাদের জন্য এটা খুব ভালো একটা স্টার্টিং পয়েন্ট। দ্বিতীয়ত, একটা কার্যকরী তালিকার মতো। অভ্যাসগুলো বিছানা গোছানো, জল খাওয়া, খুব নির্দিষ্ট, বোঝা সহজ, করাও সহজ। তৃতীয়ত, নতুনদের জন্য খুবই উপযুক্ত, কোনো আগের অভিজ্ঞতা ছাড়াই শুরু করা যায়। চতুর্থত, বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে, যেটা অনেক সেলফ হেল্প বইতে অতটা থাকে না। শুধু কি করতে হবে তা নয়, কিভাবে করতে হবে সেটারও ইঙ্গিত আছে। ঠিক। আর পঞ্চমত, এর সহজলভ্যতা, দামে কম বা অনেক সময় তো ফ্রিতেও পাওয়া যায় অনলাইন। কিন্তু শুধু ভালো দিক বললে তো চলবে না। এর দুর্বলতা বা সীমাবদ্ধতাগুলো কি? কোথায় বইটি একটু হোঁচট খেয়েছে বলে মনে হয়? কিছু গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতাও আছে, সত্যি। প্রথমত, এটা অত্যন্ত সংক্ষিপ্ত আর অগভীর। এতে গভীর কোনো বিশ্লেষণ বা ন্যূনতম আলোচনা প্রায় নেই বললেই চলে। একজন রিভিউয়ার যেমন বলছিলেন, মনে হয় যেন বিভিন্ন ব্লগ পোস্ট বা আর্টিকেল থেকে ইনফরমেশন এক জায়গায় করা হয়েছে। যারা একটু ডেপথ খোঁজেন তারা হতাশ হতে পারেন। তার মানে এটা অনেকটা সারফেস লেভেল আলোচনা। হ্যাঁ, অনেকটা সেরকমই। দ্বিতীয়ত, কিছু অভ্যাসকে অত্যন্ত সাধারণ বা জানা মনে হতে পারে, যেমন রোজ পড়া বা জল খাওয়া। চ্যালেঞ্জটা তো জানার নয়, করার। যারা আগে থেকেই প্রোডাক্টিভিটি বা সেলফ হেল্প নিয়ে কিছু পড়েছেন, তাদের কাছে খুব বেশি নতুনত্ব হয়তো লাগবে না। তৃতীয় সীমাবদ্ধতাটা আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যেটা আপনি আগেও একটু বলেছিলেন। বইয়ের টার্গেট অডিয়েন্স আর টোন, এটা কি সবার জন্য লেখা? কিছু রিভিউয়ার মনে করেন বইটার টোন এবং কিছু অ্যাডভাইস, যেমন সাফল্যের জন্য পোশাক পরা বা গুরুত্বপূর্ণ লোকেদের সাথে সংযোগ, এগুলো হয়তো পুরুষদের বা কর্পোরেট দুনিয়ার তরুণদের প্রোডাক্টিভিটি কালচারের দিকে একটু বেশি ঝোঁকা। ওহ। একজন নারী রিভিউয়ার যেমন লিখেছিলেন, এই অভ্যাসগুলো তার লাইফস্টাইল বা তার সাকসেসের সংজ্ঞার সাথে সবসময় মেলে না। বিশেষ করে যারা পরিবারের মূল কেয়ারগিভার, তাদের জন্য কিছু অভ্যাস, যেমন নির্দিষ্ট সময়ে নেটওয়ার্কিং করা বা পোশাক নিয়ে খুব বেশি ভাবা, সেগুলো পালন করা কঠিন হতে পারে। এটা একটা জরুরি পয়েন্ট। তার মানে বইটা লেখার সময় হয়তো একটা বিশেষ ধরনের সফল ব্যক্তি ছবি মাথায় ছিল। হতে পারে। চতুর্থ সীমাবদ্ধতা হল, এতে বিভিন্ন প্রেক্ষাপট বা বাস্তব জীবনের যে জটিলতা, সেগুলো নিয়ে আলোচনা প্রায় নেই। যেমন কালচারাল ডিফারেন্স, অর্থনৈতিক অবস্থা, পরিবারের দায়িত্বের অসম বন্টন বা ধরুন শারীরিক বা মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ, এই বিষয়গুলো সেভাবে আসেইনি। আমাদের শ্রোতার কথাই ধরুন, বাংলাদেশে বসে বিদেশের জন্য প্রস্তুতি নেওয়ার চ্যালেঞ্জ আর একজন আমেরিকান তরুণের চ্যালেঞ্জ তো এক নয়। একদমই না। বইটাই ভিন্নতাগুলো সেভাবে স্বীকার করে না। একটা ওয়ান সাইজ ফিটস অল অ্যাপ্রোচ।
কিছুটা সেরকমই। আর পঞ্চমত, এতে নতুন কোনো গবেষণা বা গভীর ডেটা ইনসাইটসের অভাব আছে। এটা মূলত প্রচলিত কিছু ধারণারই সংকলন। যারা হ্যাবিট সায়েন্স বা বিহেভিয়ারাল সাইকোলজি নিয়ে আপ টু ডেট থাকতে চান, তারা এখানে নতুন কিছু পাবেন না। তাহলে এইসব মিলিয়ে একদিকে সরলতা, কার্যকারিতা, আবার অন্যদিকে অগভীরতা, সম্ভাব্য বায়াস, আমাদের নির্দিষ্ট শ্রোতার জন্য এর ফাইনাল মূল্যায়ন কি হবে? একজন বাংলাদেশি সহকারী অধ্যাপক, ইন্টেরিয়র ডিজাইনার, যিনি পরিবার সামলে বিদেশে যেতে চান, তার জন্য এই বই কতটা উপযোগী? দেখুন, তার জন্য বইটি একটা শুরুর সরঞ্জাম বা স্টার্টিং টুলকিট হিসাবে কাজ করতে পারে। তবে কোনোভাবেই এটা একটা কমপ্লিট সলিউশন নয়। এর উপযোগিতা এবং সীমাবদ্ধতা দুটোই তাকে মাথায় রাখতে হবে। উপকারী দিকগুলো কি কি হতে পারে আরেকবার যদি একটু বলেন? অবশ্যই। এক, দৈনন্দিন রুটিনে একটা কাঠামো আনতে সাহায্য করতে পারে, বিশেষ করে সকালের দিকে। ২, ওই এমআইটিস ঠিক করার অভ্যেসটা তার একাডেমিক আর ডিজাইন কাজের প্রায়োরিটি ঠিক করতে খুব কাজে দিতে পারে। ৩, সংযোগ স্থাপনের ধারণাটা তার নেটওয়ার্কিং আর আন্তর্জাতিক লক্ষ্যের জন্য প্রাসঙ্গিক, যদিও কিভাবে করবে সেটা তাকেই বের করতে হবে। ৪, বাস্তবায়নের যে নীতিগুলো, যেমন একবারে একটা অভ্যেস, কিস লিখে রাখা, এগুলো তার ব্যস্ত জীবনে অভ্যেস তৈরিতে একটা গাইডলাইন দিতে পারে। আর ৫, বইটা ছোট, তাই শুরু করতে ভয় কম লাগবে। আর যে বিষয়গুলো তাকে নিজের মতো করে নিতে হবে বা যে লিমিটেশনগুলো মনে রাখতে হবে? সেখানেও কয়েকটা জরুরি বিষয় আছে, যেমন সাংস্কৃতিক ও পেশাগত অভিযোজন। ওই যে সাফল্যের জন্য পোশাক বা সংযোগ স্থাপনের মতো বিষয়গুলো, এগুলো তাকে বাংলাদেশের একাডেমিক আর ডিজাইন ফিল্ডের সাথে এবং তার ভবিষ্যৎ আন্তর্জাতিক লক্ষ্যের সাথে মিলিয়ে নিতে হবে। কর্পোরেট পোশাক হয়তো তার জন্য নাই হতে পারে, আবার সংযোগ মানে হয়তো তার জন্য অন্য কিছু দাঁড়াবে। দৈনিক বনাম দীর্ঘমেয়াদী, বইটা মূলত ডেইলি হ্যাবিটসের কথা বলে, কিন্তু তার লক্ষ্য তো অনেক বড়, দীর্ঘমেয়াদী, পিএইচডি, বিদেশে সেটেল হওয়া ইত্যাদি। তাই এই ডেইলি হ্যাবিটগুলোকে তার ওই বড় প্ল্যানের অংশ হিসেবে দেখতে হবে। শুধু দিনের কাজ শেষ করাই তো যথেষ্ট না। ঠিক। সরলতা বনাম জটিলতা, তার জীবনটা বেশ জটিল। শিক্ষকতা, নিজের প্র্যাকটিস, গবেষণা, পরিবার, বিদেশে যাওয়ার প্রস্তুতি, এত কিছুর জন্য বইয়ের সরল টিপস হয়তো যথেষ্ট হবে না। তার হয়তো অভ্যাসের চেয়েও বড় করে একটা সিস্টেম তৈরির দিকে মনোযোগ দিতে হবে। এক্ষেত্রে জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটসের মতো বই বেশি সাহায্য করতে পারে। পারিবারিক বাস্তবতা, সকানে করুন বা নিরবিচ্ছিন্ন পোমোডোরো সেশনের মতো পরামর্শগুলো সন্তানের দায়িত্ব বা অন্যান্য পারিবারিক কাজের সাথে মেলানোটা একটা চ্যালেঞ্জ হতে পারে। তাকে নিজের মতো করে সময় বা উপায় বের করতে হবে। আর সবচেয়ে বড় কথা, জানা বনাম করা। বই পড়ে জানা তো সহজ, কিন্তু রেগুলার করাটাই কঠিন। এর জন্য তার নিজের খুব স্ট্রং ইচ্ছাশক্তি, ডিসিপ্লিন আর সম্ভবত পরিবারের সাপোর্টও লাগবে। তার মানে বইটা থেকে কিছু বেসিক আইডিয়া নেওয়া যেতে পারে, কিন্তু আসল কাজটা হলো সেগুলোকে নিজের জীবনের বাস্তবতার সাথে মিলিয়ে নেওয়া, টেস্ট করা আর দরকার হলে বদলে নেওয়া। এটা একটা পার্সোনাল জার্নির মতো। একদম। বইটা একটা ম্যাপ দিতে পারে, কিন্তু রাস্তাটা নিজেকেই তৈরি করতে হবে, নিজের মতো করে। তাহলে শেষ বিচারে কাদের জন্য এই বইটা সবচেয়ে বেশি কাজের হবে আর কাদের জন্য এটা যথেষ্ট নয়? আমার মনে হয় যারা অভ্যাস গঠন বা সেলফ ইমপ্রুভমেন্টের জগতে একেবারে নতুন, তাদের জন্য খুব ভালো, সহজবোধ্য, প্রয়োগ করা যায়, একটা কনফিডেন্স দেয়। যারা অলরেডি প্রোডাক্টিভিটি নিয়ে অনেক কিছু জানেন বা যাদের জীবনযাত্রা খুব জটিল আর মাল্টিটাস্কিং, যেমন আমাদের শ্রোতা, তাদের জন্য এটা একটা মাঝারি মানের সহায়ক হতে পারে। মানে কিছু আইডিয়া মনে করিয়ে দিতে পারে বা একটা বেসিক স্ট্রাকচার দিতে পারে, কিন্তু হয়তো গভীরতার অভাব বোধ হবে। আর যারা আরও গভীরে যেতে চান? হ্যাঁ, যারা অভ্যাস মনোবিজ্ঞান, বিহেভিয়ার চেঞ্জ বা সিস্টেম বিল্ডিং নিয়ে গভীর জ্ঞান চান, তাদের জন্য এটা একা যথেষ্ট নয়, একদমই না। তাহলে আমাদের শ্রোতার জন্য এটা ব্যবহারের বেস্ট স্ট্র্যাটেজি কি হতে পারে? একেবারে স্পেসিফিক কিছু ধাপ যদি বলেন। কয়েকটা স্টেপ ফলো করা যেতে পারে। ১, দ্রুত পড়ে ফেলা। যেহেতু ছোট, এক বসাতেই পড়া শেষ করা যায়। ২, বাছাই করা। 10টা অভ্যাস থেকে শুধুমাত্র একটা অভ্যাস বেছে নেওয়া, যেটা তার এখনকার লক্ষ্যের সাথে সবচেয়ে বেশি মেলে আর যেটা তিনি এখন করছেন না।
হয়তো সেটা হতে পারে রিসার্চের জন্য প্রতিদিন ৩০ মিনিট পোমোডোরো বা সপ্তাহে একজন পোটেনশিয়াল ইন্টারন্যাশনাল মেন্টরের খোঁজে ১০ মিনিট সময় দেওয়া। ৩. নীতি প্রয়োগ। সেকেন্ড পার্টের বাস্তবায়নের নীতিগুলো কাজে লাগানো, বিশেষ করে কিস সহজ রাখা, স্থানকাল ঠিক করা, ট্র্যাক রাখা আর টানা ২ দিন বাদ না দেওয়া। ৬৬ দিনের চ্যালেঞ্জটা নিতে পারেন। ৪. অভিযোজন। অভ্যাসটাকে নিজের বাস্তবতায় ঢালা, মানে ডিজাইন কাজের পোমোডোরো হয়তো ২৫ মিনিটের বদলে ৫০ মিনিট হবে। সংযোগ মানে হয়তো শুধু লিঙ্কডিনে কানেক্ট করা না, বরং তার কাজ নিয়ে পড়া বা ইমেলে ভালো প্রশ্ন করা। ৫. মূল্যায়ন ও পরিমার্জন। মাস ২ পর দেখা অভ্যাসটা কি টিকছে, এটা কি কোনো কাজে আসছে, না আসলে কেন আসছে না, কৌশল কি বদলাতে হবে। ৬. বৃহত্তর চিত্রের সাথে সংযোগ। এই ছোট্ট অভ্যাসটাকে তার লং টার্ম গোল, বিদেশে যাওয়া, পেশাগত উন্নতি অ্যাচিভ করার পথে একটা স্টেপ হিসেবে দেখা। এটা যেন আইসোলেটেড কোনো কাজ না হয়। ৭. প্রয়োজনে গভীরতর জ্ঞান। যদি মনে হয় আরও জানা দরকার, তখন অ্যাটমিক হ্যাবিটস বা অন্য কোনো ভালো রিসোর্সের সাহায্য নেওয়া, যেগুলো সিস্টেম বা আইডেন্টিটি বেসড হ্যাবিট নিয়ে কথা বলে। খুব পরিষ্কার ধাপ। তাহলে সারসংক্ষেপে এটাই বলা যায় যে সাকসেস হ্যাবিটস অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রিন্সিপালস বইটি নতুনদের জন্য একটা চমৎকার স্টার্টিং পয়েন্ট, যা ডেইলি লাইফে ডিসিপ্লিন আনার কিছু সহজ উপায় বাতলে দেয়। কিন্তু এর আসল ভ্যালু নির্ভর করে পাঠক কতটা সচেতনভাবে এর আইডিয়াগুলোকে নিজের ইউনিক সিচুয়েশন, কালচার আর গোলের সাথে মানিয়ে নিতে পারছেন সেটার উপর। এটা কোনো ম্যাজিক সলিউশন না, বরং একটা টুল কিট যার ব্যবহারটা শিখতে হবে। যথার্থ বলেছেন। সরলতা এর শক্তি, কিন্তু সেই সরলতাকে নিজের জটিল জীবনে প্রয়োগ করার মধ্যেই আসল চ্যালেঞ্জ আর আসল সার্থকতা। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করি। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই শ্রোতাদের ভাবনার জন্য। নিশ্চয়ই। এই বইয়ের নির্দিষ্ট অভ্যাসগুলো বা বাস্তবায়নের নীতিগুলোর বাইরে আজকের আলোচনা থেকে উঠে আসা কোনো বৃহত্তর ধারণাটা হতে পারে সেটা ধারাবাহিকতার শক্তি, বা ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যাওয়া, কিংবা নিজের পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা আপনার ব্যক্তিগত বা পেশাগত লক্ষ্য অর্জনের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হতে পারে বলে মনে করেন, বিশেষ করে যখন জীবনের চাহিদাগুলো প্রতিনিয়ত বদলছে। শুধু অভ্যাসের লিস্ট না, এই ভেতরের নীতিগুলো নিয়ে ভাবলে হয়তো লং টার্মে পথ চলাটা আরও সহজ হবে।